প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের লেকচার 4 শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে লেকচার 3 তে ভেক্টর বিভাজন আমরা পড়েছিলাম এবং সেখানে একটা ভেক্টরকে কিভাবে বিভাজন করতে হয় তার দুইটা জিনিস আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে যে কোনো দুই দিকে উপাংশে আমরা বিভাজন পড়েছিলাম এবং সেই বিভাজনটা আমরা পেয়েছিলাম পি উপাংশ যেটা ছিল সেটা হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড সাইন অফ আলফা প্লাস বিটা, আর কিউ ইকুয়াল টু ছিল আর সাইন আলফা ডিভাইডেড সাইন অফ আলফা প্লাস বিটা। এখন এটা হচ্ছে যে কোনো দুই দিকে উপাংশে বিভাজন। এর অর্থ হলো আলফা প্লাস বিটা এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এখন আলফা প্লাস বিটা এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পি উপাংশ এবং কিউ উপাংশকে বলা হয় পরস্পর লম্ব উপাংশ। তো সেই লম্ব উপাংশে বিভাজনের জন্য তোমার এখানে যে আয়তাকার সামান্তরিক যে শেপটা ছিল সেটা তোমার আয়তাকার হয়ে যাবে, কেননা লম্ব উপাংশে বিভাজনের সংজ্ঞাই হচ্ছে আলফা এবং বিটা অ্যাঙ্গেলের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তো এটা 90 ডিগ্রি হয়ে গেলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে তোমার সামান্তরিকটা আয়তাকার শেপে রূপান্তরিত হবে। তার মানে আমার টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা রাখবো। একটা অ্যাঙ্গেল আমরা আলফা রেখেছিলাম আর বিটাটাকে আমরা রিপ্লেস করে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা দিয়ে। ফলে আমরা এখানে আনুভূমিক উপাংশ পেয়েছিলাম পি ইকুয়াল টু আর কজ আলফা, যেটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর কিউ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম আর সাইন আলফা, এটাকে বলা হচ্ছে উলম্ব উপাংশ। দেখো দুইটা উপাংশে কিন্তু তোমার এখানেও আলফা এখানেও আলফা, মানে অ্যাঙ্গেলের কিন্তু কোনো পরিবর্তন নাই। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস আলফা করেই তো আমরা সাইন অ্যাঙ্গেলটা সাইন অনুপাতটা আমরা পেয়েছি। সুতরাং কোন একটা ভেক্টরকে যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বিভাজন করতে চাও তাহলে ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে আনুভূমিক উপাংশ নিতে হবে এবং ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে উলম্ব উপাংশ নিতে হবে। এবং আনুভূমিক উপাংশের সংজ্ঞা আমি কি বলেছি, যে একটা ভেক্টর যে রেখার সাথে এই অ্যাঙ্গেলটা তৈরি করবে, এই যে আলফা অ্যাঙ্গেল, আলফা নাম না দিয়ে অন্য কোনো অ্যাঙ্গেল তুমি দিতে পারো, থিটা দিতে পারো, বিটা দিতে পারো, যে কোনো অ্যাঙ্গেল তুমি নামকরণ করবে, কিন্তু আনুভূমিক উপাংশের সংজ্ঞা হলো যে একটি ভেক্টর যে রেখার সাথে এই যে আলফা যে অ্যাঙ্গেলটা আমরা নামকরণ করেছি এই অ্যাঙ্গেল যার সাথে তৈরি করবে ওই রেখা বরাবর হচ্ছে আনুভূমিক উপাংশ। এবং আনুভূমিক উপাংশে কোন অনুপাতটা আসবে? সবসময় কজ অ্যাঙ্গেল। আর উলম্ব উপাংশে ওই কোণেরই কোন অনুপাতটা আসবে? সাইন অ্যাঙ্গেল। এবং এই আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ পরস্পর লম্ব, এই জন্য এই উপাংশ দুটির নাম হচ্ছে তোমার লম্ব উপাংশে বিভাজন। তাহলে আনুভূমিক উপাংশ বলতে বোঝানো হয় যে একটি ভেক্টর যে রেখার সাথে কোণ তৈরি করবে সেই রেখা বরাবর যে উপাংশ সেটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর তার 90 ডিগ্রি বরাবর যে উপাংশ সেটাকে বলা হচ্ছে উলম্ব উপাংশ। এবং আনুভূমিক উপাংশে কিভাবে লিখবো আমরা? ওই ভেক্টর মান ইনটু কজ অনুপাত, কজ অ্যাঙ্গেল, এবং উলম্ব উপাংশটাকে আমরা লিখবো ওই ভেক্টর মান ইনটু সাইন অ্যাঙ্গেল। এবারে আমি যাকে ধরবো সেই বলবে। হাসান মিয়া বলো, হাসান মিয়া বলো সিডাব্লিউ মানে ক্লাস ওয়ার্ক এখনই বলতে হবে। আচ্ছা, এখানে বলো তো এই চিত্রে ওসি বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল নামকরণ করেছি আমরা এফ। এফ মানে হচ্ছে বল, ফোর্স। আচ্ছা, এখন বলো তো এই ফোর্স কার সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে? হাসান মিয়া বলো কুইক। স্যার এওসি। ও এ বরাবর আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে, ও এ বরাবর আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে আনুভূমিক উপাংশ কোন অক্ষ কোনটা বরাবর হবে? ও এ বরাবর না ওবি বরাবর? ও এ বরাবর। ও এ বরাবর। কি উপাংশ হবে? একটু কুইক বলতে হবে, সময় নষ্ট করলে হবে না। বলতে পারো না, খুবই স্যাড। তাহলে ও এ বরাবর যে উপাংশ হবে সেটা হবে এফ কজ আলফা, আর ওবি বরাবর যে উপাংশ হবে সেটা হচ্ছে এফ সাইন আলফা। সবাই কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আনুভূমিক উপাংশ কজ অ্যাঙ্গেল আর উলম্ব উপাংশ কি সাইন অ্যাঙ্গেল। আর আনুভূমিক উপাংশ কাকে বলে? এটা ভেক্টর যে রেখার সাথে কোণ তৈরি করবে। তাহলে আমার এখানে কোণ তৈরি করেছে কার সাথে? ও এর সাথে। তাহলে ও এ বরাবর উপাংশের নামই আনুভূমিক উপাংশ, ওবি বরাবর উলম্ব উপাংশ। আচ্ছা, এবারে কামাল হাসান বলো, দ্বিতীয় চিত্র থেকে বলো, এখানে ওসি বরাবর একটা ভেক্টর নেওয়া হয়েছে বেগ, ভেলোসিটি, বেগ। আচ্ছা, এটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? এই ভেলোসিটি ভি কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? স্যার ওবির সাথে। ওবির সাথে। তাহলে আনুভূমিক উপাংশ কোন বরাবর হবে? আনুভূমিক উপাংশ স্যার ওবি বরাবর। হ্যাঁ, কি হবে বলো? ওবি বরাবর আনুভূমিক উপাংশ, ঠিকই আছে, ভেরি গুড স্যার ভি কস আলফা। ভেরি গুড, ভি কজ আলফা। আর স্যার ভি কস আলফা। হ্যাঁ, উলম্ব উপাংশ কোন বরাবর? স্যার ও এ বরাবর, এবং উলম্ব উপাংশ হচ্ছে ভি সাইন আলফা। ভেরি গুড, ভি সাইন আলফা। বুঝতে পেরেছো তুমি, অসংখ্য ধন্যবাদ। তাহলে আনুভূমিক মানে নরমালি আমরা যেটা জানি যে ভূমির সমান্তরাল, সেটা কিন্তু না। হ্যাঁ, এটা ভেক্টরের ক্ষেত্রে মনে রাখবে যে ওই ভেক্টরটা যে রেখার সাথে কোণ তৈরি করবে
ওই রেখা বরাবর হচ্ছে আনুভূমিক উপাংশ, আর তার 90 ডিগ্রি বরাবর হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আমার এখানে ওসি বরাবর যে ভেলোসিটি বেগ ভেক্টরটা ক্রিয়াশীল, তাহলে এই ভেলোসিটি কার সাথে আমার কোণ তৈরি করেছে? ওবি এর সাথে। তাহলে ওবি বরাবর কিন্তু ওবিও বরাবর আনুভূমিক উপাংশ, আর ওএ বরাবরটা হবে উলম্ব উপাংশ। ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ ক্লাসে আছি। আচ্ছা, এবারে দেখো দ্বিতীয় তৃতীয় আর একটা চিত্র আছে। চিত্রটা এখানে বলের মান বলা আছে তোমার 20 নিউটন। এখন আজিজুল হাকিম বলো, আজিজুল হাকিম বলো ওবি এই বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল যেটা ফোর্স ভেক্টর 20 নিউটন মান বলা আছে। এবার এই 20 নিউটন কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? আজিজুল হাকিম আছো? জি স্যার, জি স্যার। বলো, রেসপন্স করো। আমি তো প্রশ্ন ধরেছি, রেসপন্স করো। স্যার আরেকবার বলবেন স্যার কোশ্চেনটা স্যার। আচ্ছা, এই সেম প্রশ্ন যদি বারবার বলতে হয়, 20 নিউটন এখানে একটা ফোর্স নেওয়া হয়েছে, সেটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? ওবি বরাবর অ্যাঙ্গেল তৈরি করেছে 30 ডিগ্রি। তাহলে ওবি বরাবর যে উপাংশ সেটা কত হবে? 20 cos 20 ডিগ্রি স্যার, 30 ডিগ্রি স্যার। উপাংশ হবে তোমার 20 sin 30 ডিগ্রি। তাহলে আমরা উপাংশ উলম্ব উপাংশ কি জিনিস সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এবারে এইগুলো নিয়ে এইগুলো অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করব, একটু পরে অঙ্ক করব। তার আগে আরেকটা জিনিস দেখো, আমরা ভেক্টর বিয়োগ করব। ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা এই যে ডান পাশে যে সামান্তরিক ছিল সেই সূত্র দিয়ে আমরা ভেক্টর যোগ করেছিলাম। এবার সেই ভেক্টরটা ছিল আর ভেক্টর, আর এর উপরে ভেক্টর চিহ্ন তোমরা আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। মানে সেই ভেক্টর মান ছিল আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন আমরা এটা যোগ করেছিলাম, তাই না? পি এর সাথে কিউ যোগ করলে আমরা লব্ধি এই সমীকরণ দিয়ে বের করেছিলাম। আমরা বের করেছিলাম, আমি লিখি নাই এখানে, tan θ দ্যাট ইজ ইকুয়াল টু q sin আলফা ডিভাইডেড p প্লাস q cos আলফা। এখন আমরা এই p ভেক্টরের সাথে কি ভেক্টরটাকে আমরা বিয়োগ করব, p ভেক্টর থেকে কি ভেক্টরটা বিয়োগ করব। তাহলে যোগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? p ভেক্টরের সাথে কি ভেক্টরটাকে আমরা উপরে দেখিয়ে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরে নিয়েছিলাম আলফা। এখন একটা ভেক্টর থেকে যদি আরেকটা ভেক্টর বিয়োগ করতে চাও, যেমন দ্বিতীয় চিত্রে দেখো আমি কি করতেছি, দেখো খেয়াল করো। দ্বিতীয় চিত্রে যেটা করা হচ্ছে, আমি করতে চাচ্ছি পি ভেক্টরের সাথে কি ভেক্টরকে আমি যোগ করব। তাহলে যোগের ক্ষেত্রে আমরা এই কিউ এর ডিরেকশনটাকে আমরা এ থেকে উপরের দিকে দিয়েছিলাম এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল আলফা। এখন কিউটাকে আমি বিয়োগ করব কি থেকে, তাহলে কি এর ডিরেকশন যেদিকে ছিল এখন কি সেদিকে রাখবো না তার বিপরীত দিকে করে নিতে হবে? যেহেতু আমরা বিয়োগ করব এই জন্য তার ডিরেকশন কি করব, বিপরীত দিকে করে নিব। অর্থাৎ আগে ছিল উপরের দিকে, এ থেকে উপরের দিকে, এখন আমাকে সেটা বিপরীত দিকে করলে হবে, এ থেকে নিচের দিকে, ডি এর দিকে। এবং এই কি ভেক্টরের পূর্বে একটা মাইনাস সাইন আসবে। কেন মাইনাস সাইন আসবে? কেননা তোমার ওই কি ভেক্টরের ডিরেকশন যেদিকে ছিল এই কি ভেক্টরটার ডিরেকশন তার বিপরীত দিকে করে দিয়েছে। এই জন্য এই কি ভেক্টরটার পূর্বে তোমার কি চিহ্ন আসবে? মাইনাস চিহ্ন আসবে। এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? এখন বলো তো, উপরের দিকে যে কি ভেক্টরটা ছিল আগে আর পি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যোগের ক্ষেত্রে কি ধরেছিলাম আমরা? আলফা। এখন বলো উপরের দিকের কি ভেক্টর এবং নিচের দিকের মাইনাস কিউ ভেক্টর, এই যে এটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর, মাইনাসটা আমি দিই নাই। তো এই যে উপরের দিকে যে কিউ ভেক্টর আর নিচের দিকে মাইনাস কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? অর্থাৎ প্লাস কিউ মাইনাস 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি উপরের অ্যাঙ্গেলটা মাইনাস করি, আলফা মাইনাস করি, তাহলে কোন অ্যাঙ্গেলটা আমরা পাবো বলো? 180 মাইনাস আলফা। তাহলে এই 180 ডিগ্রি মাইনাস আলফা কোন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো? পি ও মাইনাস কিউ। রাইট, পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ আমরা পি ভেক্টর থেকে আমরা যাকে মাইনাস করব তার মধ্যবর্তী কোণ হচ্ছে। তাহলে এই দুটো ভেক্টরের ছেদবিন্দু কোথায়? এ বিন্দুতে। তাহলে এই বিন্দু হতে অঙ্কিত যে কর্ণ, এই যে এসি যে কর্ণ, সেটাই এখন কি নির্দেশ করবে? এই পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। লব্ধি। তাহলে সেখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে এরকম জিনিস চলে আসবে, আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। আসলে বিয়োগ মানেও এক ধরনের যোগ। দেখো এই যে আমরা বিয়োগ চিহ্নটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি আর এখানে মাঝখানে কিন্তু আমরা প্লাস চিহ্ন এনেছি। তাহলে প্লাস এ মাইনাস আলটিমেট এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আমরা আর ভেক্টর সমান ইকুয়াল টু মাইনাস কিউ ভেক্টর। তোমরা কথা বলো না? তাহলে আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। আর যোগের ক্ষেত্রে কি ছিল? আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাই না? আর বিয়োগের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। আচ্ছা, এবারে এই ভেক্টরের মান যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো ওই সূত্রটা আমরা ব্যবহার করছি। দেখো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। আচ্ছা, আলফার পরিবর্তে আমরা কত ডিগ্রি এখানে লিখবো এখন বলো?
180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। কেননা এই পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, তাহলে এটা চতুর্ভাগে অ্যাপ্লাই করলে cos 180 ডিগ্রি মাইনাস আলফা cosই থাকবে, কিন্তু দুই ঘর যেতে হবে, তাহলে অল সাইনের ঘরে যাচ্ছে, কিন্তু আমার এখানে আছে হচ্ছে cos, তাহলে কি প্লাস মাইনাস হয়ে যাবে, cos ঋণাত্মক হবে স্যার। জি স্যার, তাহলে cos ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এই যে আমরা লব্ধি পেয়ে গেলাম r = √p² + q² - 2pq cos আলফা। এটা ক্লিয়ার হয়েছে কিভাবে লব্ধি বের করতে হয় বিয়োগের ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে যে সমীকরণটা ছিল বিয়োগের ক্ষেত্রে ওই সমীকরণটাই আছে, কিন্তু একটু চিহ্নের পরিবর্তন হয়েছে। ওখানে 2pq + 2pq cos আলফা ছিল, আর এখানে -2pq cos আলফা। ক্লিয়ার সবাই? জি স্যার। এবারে দেখো দিকের ফর্মুলাটা দেখো। দিকের ফর্মুলা কি ছিল? tan θ = q sin আলফা ডিভাইডেড p + q cos আলফা। এখন আলফার পরিবর্তে আমার কি লিখতে হবে? এখানে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে উপরে 180 ডিগ্রি মাইনাস আলফা, cos এর সাথে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে চতুর্ভাগে অ্যাপ্লাই করলে তোমার তৈরি হচ্ছে tan θ = q sin আলফা ডিভাইডেড p - q cos আলফা। তাহলে দিকের সমীকরণ যোগের ক্ষেত্রে কি ছিল? q sin আলফা ডিভাইডেড p + q cos আলফা ছিল। এখানে কি পরিবর্তন হয়ে গেল? q sin আলফা তোটাই আছে, p - q cos আলফা এসেছে। তাহলে বিয়োগের ক্ষেত্রে কিভাবে দুটো ভেক্টরকে বিয়োগ করতে হয়, তার লব্ধির মান এবং দিক কিভাবে বের করতে হয়, এই ফর্মুলা দুটোর ব্যাপারে সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে। জি স্যার। আচ্ছা, এবারে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখো, এখানে একটা অঙ্ক আমি করতেছি। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, দেখবে আমি অনেকগুলো প্রবলেম ওখানে দিয়েছি এই রিলেটেড। দেখো এখানে দুটি ভেক্টরের যোগফলের মান আর বিয়োগফলের মান সমান হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা দ্বারা অ্যাঙ্গেল চিহ্ন বোঝানো হচ্ছে। কোণ কত? দুটি ভেক্টরে কি এটা যোগফলের মান, আর এখানে কি দুটি ভেক্টরের বিয়োগফলের মান। মডুলাস মানে কি? মান। তাহলে দুটি ভেক্টরের যোগফলের মান ও বিয়োগফলের মান সমান হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা, তাহলে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে লব্ধি ফর্মুলা কি? √a² + b² + 2ab cos আলফা। আর বিয়োগের ক্ষেত্রে এখনই আমরা করে এলাম √a² + b² - 2ab cos আলফা। এবারে উভয় পক্ষে বর্গ করলে রুট আউট হয়ে যাবে, তাহলে এই সমীকরণটা তৈরি হবে। আচ্ছা, এবারে এই যে ডান পাশে যে a² b², এটা বাম পাশের সাইড চেঞ্জ করলে এই a² b² এর সাথে কাটাকাটি হয়ে যাবে, আর 2ab cos আলফা কে বামের সাইড চেঞ্জ করলে বামে আনা হলে তোমার এটার সাথে যোগ হয়ে 4ab cos আলফা হবে। এখন a ≠ 0, b ≠ 0, মানে এই দুটো ভেক্টরের মান শূন্য হবে না, আর শূন্য হলে তো টোটালটা শূন্য হয়ে যাবে, কিন্তু cos আলফা তাহলে কত হবে? শূন্য হবে। তাহলে cos আলফা শূন্য হলে cos কত ডিগ্রি মান? শূন্য, 90 ডিগ্রি। এই জন্য আমরা এখানে লিখেছি cos 90 ডিগ্রি। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি আলফা = 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে দুটি ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান যদি পরস্পর সমান হয়, তাহলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। এই রিলেটেড অনেকগুলো প্রবলেম দেখো, এখানে 3টা প্রবলেম আমি লিখেছি। কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি দিয়েছি, দেখবা সেখানে 60টি প্রবলেম আমি সলিউশন করে দিয়েছি, 60টা। তাহলে ওই ভিডিওটা পুরোটা তোমরা দেখবে, তাহলে ওখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনার চ্যানেলে স্যার? হ্যাঁ, আমার চ্যানেলে। আচ্ছা, এখন দেখো তোমার তাহলে এই প্রবলেম গুলো করে নিবে। এখন দেখো ভেক্টর যোজনের একটা উদাহরণ আমরা দেখবো, বৃষ্টি ছাতা সম্পর্কিত অঙ্ক। বৃষ্টি ছাতা সম্পর্কিত আমি এখানে একটা অঙ্ক করাচ্ছি, কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, প্রায় 6-7টা অঙ্ক আমি অলরেডি আপলোড করেছি, দেখবো ওখান থেকে। আচ্ছা, তো এখানে দেখো বৃষ্টি ছাতা সম্পর্কিত অঙ্ক। এটা মূল জিনিস, কনসেপ্টটা হলো, ধরো বৃষ্টি লম্বভাবে পতিত হচ্ছে, আর তুমি ছাতা নিয়ে ধরো খুব জোরে জোরে হেঁটে যাচ্ছ বা দৌড়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি ছাতাটাকে যদি সোজা ধরে থাকো, তাহলে কিন্তু তোমার দেহের নিচের অংশটা ভিজে যাবে। কেন ভিজে যাবে তার লজিক্যাল ব্যাখ্যা আছে। তার কারণটা হলো, এই বৃষ্টির সাপেক্ষে তোমার মানুষের সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগটা তৈরি হবে, এই লব্ধি বেগটা কিন্তু সোজা পড়ে না, এটা তির্যক ভাবে পতিত হয়। এটা তির্যক ভাবে পতিত হলে তুমি যদি ছাতাটাকে সোজা করে ধরে রাখো, আর বৃষ্টি তির্যক ভাবে পতিত হলে তোমার দেহের নিচের অংশটা কি হবে? ভিজে যাবে। এই জন্য বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, যাতে তোমার মানুষের সাপেক্ষে বৃষ্টিটা তির্যক ভাবে পতিত হয়, তার জন্য এই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাটাকে উলম্বের সাথে বাঁকা করে ধরতে হয়। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এখন এখানে আমরা অঙ্ক কিভাবে করব দেখো। এখানে একটা মানুষ, এটা দ্বারা বোঝানো হচ্ছে একটা মানুষ, সে গতিশীল 4 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে গতিশীল। আমি এখানে ভেক্টর দিয়ে ব্যাখ্যা করব, মানে এটা আরেকটা ভাবে সলিউশন করা যায়। আমি একটু ভেক্টর গঠন দিয়ে আমি এটা একটু ব্যাখ্যা করব, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, আর এটা দ্বারা বোঝানো হচ্ছে বৃষ্টি লম্বভাবে পতিত হচ্ছে, লম্বভাবে। তো সেটা কত বেগে পতিত হচ্ছে বলে দিয়েছি, 3 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি লম্বভাবে পতিত হচ্ছে। আর মানুষ তোমার 4 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে গতিশীল।
তোমরা একটু নিজেদের নাম এবং রোল নাম্বার একবার লিখবে, একাধিকবার লিখবে না। নিজেদের নাম এবং রোল নাম্বার চ্যাট বক্সে লিখে দাও। আচ্ছা, তাহলে মানুষ এখন তোমরা নিশ্চয়ই জানো যে তোমার পৃথিবীর সমস্ত বস্তুই কি আসলে বলো তো, তোমার কি স্থিতিশীল না গতিশীল? যেহেতু পৃথিবী গতিশীল, সুতরাং পৃথিবীতে যে তুমি আছো তুমিও কিন্তু আসলে গতিশীল। এই জন্য তোমার প্রত্যেকটা বেগই কিন্তু আসলে আপেক্ষিক বেগ, অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটার বেগ। যেমন এখানে মানুষ তোমার 4 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে গতিশীল, তার মানে মানুষের বেগটা কিন্তু আপেক্ষিক বেগ। হ্যাঁ, কেন একটার সাপেক্ষে আরেকটার যে বেগ সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তো মানুষ কার সাপেক্ষে তাহলে গতিশীল? পৃথিবীর সাপেক্ষে। এই জন্য দেখো এই বেগটাকে আমি কি লিখেছি খেয়াল করো, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? পৃথিবী বা ভূমি। তাহলে ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত? 4 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টি যে পতিত হচ্ছে সেটা ভূমির সাপেক্ষে, সেটা কত? ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দ্যাট ইজ 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এটাকে যদি আমি ভেক্টর হিসাবে দেখাতে চাই, যে পারবে সেই বলবে। বলো তো মানুষ কোন দিকে গতিশীল? এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে মানুষ কোন দিকে গতিশীল। ডান দিকে স্যার। ডান দিকে। আনুভূমিক। হ্যাঁ, ডান দিক বলতে আনুভূমিক বলার দরকার নাই। ডান দিক বলতে আসলে তোমার এটা কোন ডাইমেনশনে? এক্স ডাইমেনশন না ওয়াই ডাইমেনশন? স্যার এক্স ডাইমেনশন। তাহলে দেখো এখানে কি লিখেছি, দেখো আমার কার্সরটা খেয়াল করো। ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 4 আই ক্যাপ। কেন 4 আই ক্যাপ করলাম এটা বলো? ওই মানটাকে ভেক্টরে রূপান্তর এক্স ডাইমেনশন স্যার। এক্স ডাইমেনশন। আচ্ছা, বৃষ্টি কোন ডাইমেনশনে পতিত হচ্ছে এখন বলো? বৃষ্টির বেগটা স্যার ওয়াই ডাইমেনশন। ওয়াই স্যার, ওয়াই ডাইমেনশন। ওয়াই এর কোন ডাইমেনশন? পজিটিভ ডাইমেনশন না নেগেটিভ ডাইমেনশন? নেগেটিভ। নেগেটিভ স্যার। নেগেটিভ। জি স্যার, নেগেটিভ ডাইমেনশন। আচ্ছা, তাহলে দেখো ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস আই এসছে ওই জন্য নেগেটিভ ওয়াই আছে, তাহলে মাইনাস 3 জে ক্যাপ। জে ক্যাপ কেন এলো এখানে? এগুলো কি বলার দরকার আছে না অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে গেছে? জে ক্যাপ কেন? জি না স্যার, এগুলো ক্লিয়ার। এটা ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এই জন্য জে ক্যাপ দিয়ে গুণ করা হয়েছে। আর মাইনাস কেন নিলাম? নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। আর ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা প্লাস কেন? কারণ এটা পজিটিভ এক্স অ্যাক্সিস। ওয়াই না ক্লিয়ার হয়েছে সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে দুইটার আপেক্ষিক বেগ বের করে নিলাম গ্রাউন্ডের সাপেক্ষে, ভূমির সাপেক্ষে। এবারে আমাদের বের করতে হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা। তো মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ দেখো আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো যে কোনো কিছুর আপেক্ষিক বেগ বের করার সময় যেটা করতে হয়, তোমার যার আপেক্ষিক বেগ বের করবে সেই বেগ থেকে যার সাপেক্ষে বেগ বের করবে সেটা মাইনাস করতে হবে। এটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট। গতিবিদ্যা অধ্যায়ে আমরা আরো পড়াবো, আপাতত একটু জেনে রাখো, পরে আমরা আরো পড়াবো। আচ্ছা, তাহলে এখানে দেখো ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা দ্বারা কার আপেক্ষিক বেগ বের করা হচ্ছে বলো? ভেক্টর ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে এটা কার? ম্যানের সাপেক্ষে রেইনের। রাইট, ম্যানের সাপেক্ষে রেইনের আপেক্ষিক বেগ। তাহলে যার আপেক্ষিক বেগ বের করবে সেই বেগটাকে আগে প্রথমে লিখবে। তাহলে যে ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এবারে যার সাপেক্ষে বেগ বের করবে সেটা কি করে দিবে? মাইনাস করে দিবে। তাহলে এই যে এখানে মাইনাস করে তার সাথে এটা প্লাস করা হচ্ছে, যেহেতু ভেক্টর বিয়োগে এক ধরনের যোগ, এই জন্য এখানে এই চিহ্নটা অ্যাপ্লাই করা হয়েছে। আলটিমেট এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা, তো ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এই যে ডান পাশে বের করা আছে মাইনাস 3 জে ক্যাপ, আর ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা বের করা আছে 4 আই ক্যাপ, এখানে অ্যাপ্লাই করা হলো। আচ্ছা, এখন যে পারবে সে বলবে। বলো তো এই যে আমরা যে আপেক্ষিক বেগ পেলাম, কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ? এটা মানুষের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে বৃষ্টি। মানুষের সাপেক্ষে বৃষ্টি। আচ্ছা, বলো তো এখানে যে কম্পোনেন্ট গুলো এসছে আই ক্যাপ জে ক্যাপ, এটা কোন কোয়াড্রেন্টের কম্পোনেন্ট এসছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ? থার্ড কোয়াড্রেন্ট। দুইটাই মাইনাস। কোন কোয়াড্রেন্ট? থার্ড। এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম, থার্ড কোয়াড্রেন্টে এই মানগুলো, এই ডাইমেনশনটা এসছে, এই আপেক্ষিক বেগটা। তার মানে এই আপেক্ষিক বেগটা এই থার্ড ডাইমেনশনে ক্রিয়াশীল হবে। তাহলে তোমার এক্স অক্ষ বরাবর মাইনাস এক্স অ্যাক্সিসে মানটা কত হবে? -4। তাহলে এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত, যেটা আমার কার্সরটা খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে -4। মাইনাসটা ডিরেকশন বোঝানো হয়, অঙ্ক করার সময় আমরা প্লাস বিবেচনা করব। আর যে অর্থাৎ মাইনাস ওয়াই অক্ষ বরাবর মানটা কত? -3। তার মানে এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে, এই সরলরেখার দৈর্ঘ্য কিছুটা কম হবে, যেহেতু এটা 4 আর এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্যই হচ্ছে তোমার 3। আচ্ছা, এখন তোমার লব্ধি বেগটা তাহলে কি? তাহলে এখন খেয়াল করো মানুষের সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগ সেটা কি খাড়া পড়ছে না তির্যক ভাবে পতিত হচ্ছে বলো?
তির্যক ভাবে। এই তির্যক ভাবে পতিত হওয়ার কারণে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাটাকে উলম্বের সাথে ধরতে হয়। ক্লিয়ার হয়েছে যে বৃষ্টির মধ্যে পড়ন্ত বৃষ্টির মধ্যে দৌড়ে যাওয়ার সময় ছাতাটাকে উলম্বের সাথে ধরতে হয় কেন? তার ব্যাখ্যা হচ্ছে যে মানুষ যখন বৃষ্টির মধ্যে দৌড়ে যায় তখন মানুষের সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগ সেটা খাড়া পতিত না হয়ে তির্যক ভাবে পতিত হয়। এই জন্য তোমার বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাটাকে উলম্বের সাথে বাঁকা করে ধরতে হয়। তোমরা অনেকে আনসার লেখো যে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাকে উলম্বের সাথে বাঁকা করে ধরতে হয়। এইটুকু কথা লিখলে কিন্তু 0 পাবে। লজিক্যাল ব্যাখ্যাগুলো দিতে হবে। তুমি কেন উলম্বের সাথে বাঁকা করে ধরবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য? তার মূল ব্যাখ্যাটা হচ্ছে এই চিত্রটা দিয়ে তোমরা ব্যাখ্যা করবে যে মানুষের সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগ সেটা তির্যক ভাবে পতিত হয় বলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাটাকে উলম্বের সাথে বাঁকা করে ধরতে হয় বা তির্যক ভাবে ধরতে হয়। আর আমরা এখানে অনুধাবনমূলক একটা প্রশ্ন পড়তেছি প্লাস একটা অঙ্কও কিন্তু করতেছি একটা। আচ্ছা, তাহলে লব্ধি বেগটা কত বের করতে পারি আমরা? লব্ধি বেগ v rain with respect to man that is equal to root over এখানে i এর সহগ তার উপরে স্কয়ার প্লাস j এর সহগ তার উপরে স্কয়ার, লব্ধির মান বের করার যে সূত্র সেটা, তাহলে এটা অ্যাপ্লাই করলে 5 মিটার পার সেকেন্ড তৈরি হয়। তাহলে আমার এখানে লব্ধি বেগ সাউন্ড হচ্ছে স্যার। আপন ভাই তুমি একটু মিউট করো নিজেকে। তোমরা নিজেরা মিউট করো, তোমরা এগুলো একটা কমন সেন্স নাই তোমাদের মধ্যে, সায়েন্সে লেখাপড়া করো। আচ্ছা, শব্দ হলে মিউট করে দাও, তোমার যেখানে শব্দ হচ্ছে তুমি মিউট করো। এই জ্ঞান না থাকলে তুমি সায়েন্স পড়বা কি করে? আচ্ছা, তো ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান তার মান তৈরি হলো 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ তৈরি হলো। এটা একটা প্রশ্ন হতে পারে। এবারে দেখো ছাতাটাকে উলম্বের সাথে কত কোণে বাঁকা করে ধরেছি। দেখো আমরা উলম্ব বলতে তোমার ওয়াই অ্যাক্সিস, তো ওয়াই অ্যাক্সিসের সাথে ছাতাটাকে কত কোণে বাঁকা করা হয়েছে? থেটা। এই অ্যাঙ্গেলটাকে আমি নামকরণ করেছি থেটা। আচ্ছা, তাহলে এটা থেটা হলে তার বিপরীত অ্যাঙ্গেল এই যে এই পাশে যে অ্যাঙ্গেল সেটাও কত হবে? থেটা হবে। আচ্ছা, তাহলে বলো তো শর্টকাট ফর্মুলা tan θ = কি হয়? লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে tan θ = লম্ব বাই ভূমি, তাহলে থেটার বিপরীত যে বাহুটা সেটাই কি হয়? লম্ব। আচ্ছা, বলো তো বিপরীত বাহুর মান কত? বলো বিপরীত এই বাহুটার মান কত হবে? 4 কার্সরটা খেয়াল করো। স্যার 4 -4 মাইনাস লেখার দরকার নাই, মান বিবেচনা করো। আচ্ছা, তাহলে মাইনাস বোঝানো হয়েছে, তাহলে এটা 4, তাহলে এটা লম্ব, আর এই যে এইটুক যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ভূমি। এই ভূমির দৈর্ঘ্য কত? 3 স্যার 3। তাহলে tan θ = 4/3, তাহলে θ = tan ইনভার্স 4/3, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যালকুলেটর টিপ দিলে ক্যালকুলেশন করলে 53.113 ডিগ্রি। তার মানে ছাতাটাকে উলম্বের সাথে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এত ডিগ্রি কোণে কি করতে হবে? বাঁকা করে ধরতে হবে। এটা একটা প্রবলেম আমি করালাম, এইরকম অসংখ্য প্রবলেম আছে। কিন্তু আরেকটা জিনিস একটু আমাকে উত্তর দাও, যে পারবে সেই উত্তরটা দিবে। আচ্ছা, এবারে দেখো আমি এখানে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করছি, দেখো খেয়াল করো। তোমার এখানে বৃষ্টির যে বেগ ছিল সেটা 3 মিটার পার সেকেন্ডে আমি রেখে দিচ্ছি, বৃষ্টির বেগ কনস্ট্যান্ট আমি রেখে দিচ্ছি, বাট মানুষের বেগটা আমি বৃদ্ধি করব। ধরো আগে ছিল 4, এখন করলাম 5, 6, 7, বৃষ্টির বেগ ওটাই আছে। আচ্ছা, তাহলে বলো তো মানুষের বেগ যদি আমি বৃদ্ধি করি তাহলে এই যে এই সরলরেখার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কি এটাই থাকবে না বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। এই দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে লব্ধি বেগ আগে যে কোণে পড়েছিল, এই যে লব্ধি বেগটা, এই লব্ধি বেগটা কি সেই কোণই থাকবে, নাকি এই লব্ধি বেগের মানটাও বৃদ্ধি পাবে? এই লব্ধি বেগের মান বৃদ্ধি পাবে যদি পাই, তাহলে থেটার মানটা কি কমে যাবে না বেড়ে যাবে? একটু চিন্তা করে উত্তরটা দাও। কিন্তু উত্তর দাও। স্যার বেড়ে যাবে স্যার, উলম্ব সাথে বেড়ে যাবে। বেড়ে যাবে স্যার। বৃষ্টির বেগ কিন্তু কনস্ট্যান্ট আছে, 3 আছে, কিন্তু এই বরাবর মানুষের বেগটা তুমি বৃদ্ধি করছো, তাহলে নেগেটিভ অ্যাক্সিসেও তার মান বৃদ্ধি পাবে। আগে 4 ছিল বলে এতটুকু দৈর্ঘ্য ছিল, 5 হলে তো দৈর্ঘ্য আরো বৃদ্ধি পাবে, কেননা সরলরেখার দৈর্ঘ্যই তো তার মান। 6 হলে আরো বৃদ্ধি পাবে, 7 হলে আরো বৃদ্ধি পাবে। তার মানে এই লব্ধিটা কিন্তু, এই যে কর্ণটা, এই কর্ণটা কিন্তু এই বরাবর না থেকে এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে সরে যাবে। সেটা দেখো এই চিত্র দিয়ে আমি একটু ব্যাখ্যা করেছি। দেখো এই চিত্র দ্বারা আমি 3টা কন্ডিশন স্টাডি করেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বারের ক্ষেত্রে মানুষের বেগ এতটুক ছিল, 2 নাম্বারের ক্ষেত্রে বেগ এতটুক, 3 নাম্বারের ক্ষেত্রে মানুষের বেগ আরো বৃদ্ধি করেছি। তাহলে দেখো বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাটাকে উলম্বের সাথে যে কোণে ধরছো সেই কোণটা কি হচ্ছে? দেখো চিত্র থেকে বলো, এখন একজন ব্যাখ্যা করে আমাকে বুঝাও, যে পারো সে বলো। স্যার 1 নম্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার মানুষের বেগ কম আছে, এর কারণে উলম্ব উপাংশের সঙ্গে বৃষ্টির বেগে যে একটা কোণ আছে সেই কোণটা হচ্ছে
কম, কিন্তু যখন ওই 2 নম্বর ক্ষেত্রে যখন মানুষের বেগ বেড়ে যাচ্ছে আর বৃষ্টির বেগ কিন্তু একই থাকছে, তখন ওই কর্ণটা আরো মানে প্যাচলা হয়ে যাচ্ছে, তার মানে উলম্বের সঙ্গে ওই কোণটা আরো বেড়ে যাচ্ছে। আবার 3 নম্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বেড়ে গেছে মানুষের বেগ, আর কিন্তু বৃষ্টির বেগ সেই আগের মতোই আছে, সেই ক্ষেত্রেও কোণটা আরো বেড়ে গেছে উলম্বের সঙ্গে, কিন্তু অনুভূমিকের সঙ্গে সেটা কমে যাচ্ছে। আচ্ছা, তোমার নাম কি? স্যার কামাল স্যার। কামাল হোসেন, অনেক ধন্যবাদ। তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার। তুমি এই অঙ্কটার যে লজিক সেটা খুব খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আশা করি বাকিরা যারা আছে তারাও বুঝতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ কামাল হাসান, তুমি অনেক ভালো করবে ভবিষ্যতে। আচ্ছা, তাহলে এই হচ্ছে এই অঙ্কের কনসেপ্ট। তাহলে তোমরা বাসায় এটা স্টাডি করে দেখবে। আমি তো এখানে 3 আর 4 নিয়েছি, তাই না? তুমি এখানে 3 রেখে দাও, এবারে 4 কে তুমি 6 করে দাও, দিয়ে অঙ্ক ক্যালকুলেশন করে দেখবে যে তোমার এই লব্ধি বেগের মানটাও বৃদ্ধি পাবে, থিটার মানটাও বৃদ্ধি পাবে। এটা অঙ্ক করে ফেলবে তোমরা। এখানে যে লজিক্যাল যে জিনিসটা আমি ব্যাখ্যা করেছি, তোমরা একটা বাস্তব প্র্যাকটিক্যাল দিয়ে একটা অঙ্ক করবে তোমরা। তাহলে এখানে 3 রেখে এই 4টা বৃদ্ধি করে দাও, 5 নাও, 6 নাও, 7 নাও, দেখবে যে আমরা যে লজিক্যাল ব্যাখ্যাটা দিলাম সেটা ম্যাথমেটিক্যালি তোমার প্রুফড হবে। এই অঙ্কগুলো তোমরা করবে। হ্যাঁ, লেখাপড়া এইভাবে করতে হবে। যদি তুমি বুঝে থাকো তাহলে ফিজিক্সটা অনেক ভালো, অনেক মজার জিনিস যদি বুঝতে পারো। আর না বুঝতে পারলে তোমার কাছে এটা পাহাড় সম কঠিন হবে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে বৃষ্টির সাথে সম্পর্কিত একটা অঙ্ক। আরো 5টা টাইপের অঙ্ক আমি অলরেডি আপলোড করেছি, তোমরা ওখানে দেখবে। আচ্ছা, এবারে দেখো তোমার আরেকটা যে প্রবলেম গুলো আছে, দেখো ভেক্টর বিভাজনের আমরা কয়েকটা ব্যবহার করব। ভেক্টর বিভাজন বা উপাংশের ব্যবহার। উপাংশ মানে ওই যে কস আলফা সাইন আলফার যেটা। তো লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন, ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন। তো লন রোলার বলতে বোঝানো হয়, তোমরা যে ট্রলি ব্যাগের নিচে কি একটা চাকা লাগানো থাকে না, চাকা, সেই চাকার উপরে ভর করে তো তোমরা এটাকে টেনেও নিয়ে যেতে পারো, আবার ঠেলেও নিয়ে যেতে পারো। আবার কোন একটা বস্তুকে একটা অনুভূমিক তলের উপর দিয়ে টেনেও নিতে পারি আমরা, আবার ঠেলা দিয়েও কিন্তু আমরা নিতে পারি। আবার সাথে সাথে আরো ট্রলি জাতীয় এরকম অনেক জিনিস আছে যেগুলোকে আমরা আনুভূমিক বরাবর তাকে গতিশীল করাইতে পারি। সেটা আমরা টেনে নিয়ে যাব না ঠেলে নিয়ে যাব, সেটাই হচ্ছে এই প্রশ্নের মূল আলোচ্য বিষয়। আচ্ছা, তো এখন এই রোলারটাকে আমি একটি চাকা দিয়ে ব্যাখ্যা করতেছি এখানে। এটাই তো, রোলারটার আরো কিছু থাকবে, হ্যান্ডেল থাকবে, তোমার আরো কিছু সিস্টেম থাকবে। টোটাল সিস্টেমটাকে আমি একটি চাকা দিয়ে ব্যাখ্যা করছি এখানে। তো এই চাকাটা আনুভূমিক তলের উপরে আছে। তো এই চাকার টোটাল ভর মানে লন রোলারটা টোটাল ভর যদি এম হয়, তাহলে তার ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তাহলে এই যে এমজিটা হচ্ছে খাড়া নিচের দিকে কাজ করবে, এমজিটা খাড়া নিচের দিকে কাজ করবে। আর তুমি কত বলে ঠেলা দিয়েছো? এফ বলে ঠেলা দিয়েছো। রোলারটা কোন দিকে যাবে? এটা হচ্ছে আনুভূমিক তল, তাহলে রোলারটা ডান দিকে যাবে, যেহেতু এদিক থেকে ঠেলা দিয়েছে তার মানে সে ডান দিকে যাবে। আচ্ছা, আমার অবস্থান থেকে আমি দেখতে পাচ্ছি ডান দিকে যাবে। তাহলে এই এফ বলটা গতির দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে আমরা ধরে নিয়েছি থিটা। আচ্ছা, তাহলে এই এফটা গতির দিকের সাথে অর্থাৎ ডান দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। তাহলে এফ এর ডান দিক বরাবর উপাংশ কত হবে? যার সাথে কোণ তৈরি করে সেটা সেই বরাবর কি উপাংশ? আনুভূমিক উপাংশ। তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, আর তার 90 ডিগ্রি বরাবর হচ্ছে এফ সাইন থিটা। এফ কস থিটা বলের কারণে এই রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে। এখন এফ সাইন থিটাটা কি করছে খেয়াল করে দেখো। বলো তো, এফ সাইন থিটা আর এমজি এই দুটার ডিরেকশন কি একই দিকে না? চিত্রে দেখো। তাহলে এই রোলারটার যে আপাত ওজন, প্রকৃত ওজন কিন্তু এমজি। তাহলে এমজির সাথে এফ সাইন থিটা যোগ হয়ে দেখো আপাত ওজন কি হচ্ছে, এই W1টাকে বলা হচ্ছে আপাত ওজন। তাহলে আমার আপাত ওজন W1 ইকুয়াল টু এমজি প্লাস এফ সাইন থিটা। তার মানে প্রকৃত ওজনের সাথে এই যে বলে ঠেলা দিয়েছো সে বলের একটা অংশ কিন্তু এই প্রকৃত ওজনের সাথে যোগ হয়ে যাচ্ছে। ফলে আপাত ওজন কি প্রকৃত ওজনের চেয়েও কি হচ্ছে বড়, বেশি মনে হচ্ছে, অর্থাৎ বেশি। তার মানে খেলার ক্ষেত্রে এটা বেশি ভারী অনুভূত হবে। তার মানে ওজন যেহেতু বেশি হয়ে যাচ্ছে আপাত ওজন, তাহলে পথের সাথে আমরা জানি ওজন যত বেশি হবে এই বস্তুটা যে তলের উপর দিয়ে গতিশীল হবে সেই তলের সাথে পথের সাথে এই বস্তুটার স্পর্শ তলে যে ঘর্ষণ বলটা তৈরি হবে, এই ঘর্ষণ বল তোমার কি হবে? বেশি হবে। আচ্ছা, ঘর্ষণ বল বেশি হলে গতি কি হবে? গতি কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কমে যাবে, হ্রাস পাবে, কমে যাবে। তাহলে আমরা ঠেলার ক্ষেত্রে দেখতে পেলাম গতি হ্রাস পাবে, তথা ঠেলাটা আমাদের জন্য কষ্টসাধ্য হবে। আচ্ছা, এবারে দ্বিতীয় চিত্রে চলে আসো। আমরা এফ বলে টেনে নিয়ে যাচ্ছি, ট্রলি ব্যাগকে আমরা হাতল বের করে টেনে নিয়ে যাচ্ছি আমরা। তাহলে সেই বলটার নামকরণ করেছি আমরা এফ। আমরা ঠেলার ক্ষেত্রে যে বল প্রয়োগ করেছিলাম এফ, টানার ক্ষেত্রে আমরা এফ বলই প্রয়োগ করে আমরা টানছি। এবং এখানে যে অ্যাঙ্গেল ছিল থিটা, এখানকার অ্যাঙ্গেল থিটা। তাহলে কোন ক্ষেত্রে সুবিধা দেখো, এই এফটা তাহলে ডান দিকের গতির দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। তাহলে ডান দিক বরাবর যে উপাংশ সেটা এফ কস থিটা, আর উলম্ব বরাবর যে উপাংশ সেটা এফ সাইন থিটা। আচ্ছা, বলো তো, প্রথম চিত্রের ক্ষেত্রে এফ সাইন থিটা উলম্ব উপাংশ নিচের দিকে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে উলম্ব উপাংশ এফ সাইন থিটা উপরের দিকে কেন?
যে পারবে সে বলো। স্যার যেহেতু স্যার বলটা স্যার যেহেতু উপরে প্রথম চতুর্ভাগে স্যার, সেহেতু বলটা তো স্যার হবে আচ্ছা, উপরের দিকে। অনেকটা ক্লিয়ার হয়েছে। তোমার ঠেলার ক্ষেত্রে বলগুলো নিচের দিকে কাজ করবে, এই জন্য উলম্ব উপাংশটা নিচে ক্রিয়াশীল থাকবে। আর এটা তো তুমি টানছো উপরের দিকে, ফলে উলম্ব উপাংশটা নিচের দিকে না থেকে এটা উপরের দিকে চলে যাবে। তাহলে এটা এফ সাইন থিটা উপরের দিকে থাকবে। তাহলে এই যে এফ কস থিটা, এই এফ কস থিটা বলের কারণে সামনের দিকে যাবে রোলারটা। আর এখন আপাত ওজন কি হচ্ছে খেয়াল করে দেখো, এই এমজি আর এফ সাইন থিটা দুটা ডিরেকশন কি একই দিকে না বিপরীত দিকে? তাহলে দুটা ভেক্টর বিপরীত দিকে, হ্যাঁ বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি কি করতে হয়, W2 দ্যাট ইজ ইকুয়াল টু এই ওজনটা বড় থাকে, তো mg থেকে f sin থিটাটা আমরা কি করব, মাইনাস করে দিব। দুটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি সর্বনিম্ন হয়, আর মিন দ্যাট ইজ ইকুয়াল টু p ডিফারেন্স q। তাহলে আমার mg টা বড় থাকে, এখানে f sin থিটাটা ছোট থাকে, যেহেতু এই বস্তুটা পথের উপর দিয়ে গতিশীল থাকে, যার জন্য mg বড় থাকে আর f sin থিটাটা ছোট থাকে। f sin থিটা যদি আবার ছোট বেশি বড় হয়ে যেত তাহলে কিন্তু এটা আবার উপরের দিকে উঠে যেত, সেটা তো হয় না, এটা তো তলের উপর দিয়ে গতিশীল থাকে। এই জন্য এমজিটা বড়, এফ সাইন থিটাটা ছোট। তাহলে আপাত ওজন W2 = mg - f sin থিটা। বলো তো আপাত ওজন কি হচ্ছে এখানে, প্রকৃত ওজন থেকে এফ সাইন থিটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আপাত ওজন প্রকৃত ওজন থেকেও কি হচ্ছে বলো, কম হচ্ছে। তাহলে পথের সাথে, তাহলে এটা হালকা মনে হবে, তাহলে পথের সাথে ঘর্ষণ কি হবে, কম হবে। তাহলে এখানে গতি কি মন্থর হবে না বেড়ে যাবে, ত্বরান্বিত হবে? ত্বরান্বিত হওয়া মানে গতি বৃদ্ধি পাওয়া। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আপাত ওজন বৃদ্ধি পাওয়ায় পথের সাথে ঘর্ষণ বৃদ্ধি পেয়েছিল, ফলে তোমার এখানে ঠেলাটা কষ্টসাধ্য। আর টানার ক্ষেত্রে আমার আপাত ওজন তোমার প্রকৃত ওজন থেকেও কমে যাচ্ছে, যার জন্য আমার এই ক্ষেত্রে বস্তুটা হালকা অনুভূত হবে, ফলে পথের সাথে ঘর্ষণ কম হবে, ফলে আমার এই ক্ষেত্রে ঠেলার চেয়ে টানাটাই আমার কি হবে, সহজ হবে। তাহলে লং রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন ব্যাখ্যা করো। পরীক্ষা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এলে 2 মার্কের জন্য আনসার কি করা যাবে? জি স্যার। আচ্ছা বলো তো এই রোলারের গতি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? এই রোলারের গতি বৃদ্ধি পাবে কখন, মানে কিভাবে বৃদ্ধি করা যায়? এই থিটার মান খেয়াল করো, থিটা কোন মান কমিয়ে, এই থিটার মান যত কমাবে কজের মান তত কিন্তু বৃদ্ধি পায়। তোমরা নিশ্চয়ই জানো অ্যাঙ্গেল যত ক্ষুদ্র হয় কজের মান বৃদ্ধি পায় আর সাইনের মান কিন্তু কমে যায়। যেমন cos 0 ডিগ্রিতে অ্যাঙ্গেল কত হয়, cos 0 মানে কত 1 সর্বোচ্চ হয়ে গেল, কিন্তু sin 0 ডিগ্রি মানে কত 0 সর্বনিম্ন হয়ে গেল। তার মানে cos সর্বোচ্চ হলে sin সর্বনিম্ন হয়। তার মানে আমার অ্যাঙ্গেল যত ছোট হবে তোমার এর গতিও তত তোমার কি হবে, বেশি হবে। এই একই ভাবে ট্রলি ব্যাগের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা তোমরা একটু বাসায় পড়ে নিবে। আরো অনেকগুলো জিনিসের ক্ষেত্রে যে কোনো বস্তুকে আমরা আনুভূমিক তলের উপর দিয়ে এটাকে আমরা টেনে নিয়ে যাব না ঠেলে নিয়ে যাব, সেটার ব্যাখ্যাটাই এই কনসেপ্ট দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। অনেকগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন, সাথে সাথে ম্যাথামেটিক্স আসতে পারে। এই রোলারটা যদি আমি ভর বলে দিতাম, কত বলে তুমি টানছো বা কত অ্যাঙ্গেলে তুমি টানছো বা ঠেলা দিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে আপাত ওজন কত বের করা যাবে না? এই যে সমীকরণটা ব্যবহার করে বের করতে হবে, W1 = mg + f sin থিটা। m মানে রোলারটার ভর আর f এর মান বলা থাকবে, থিটা বলা থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে উভয় চিত্রে কি আপাত ওজন বের করা যাবে? জি স্যার। এই অঙ্কগুলো কিন্তু বাসায় করবে। হ্যাঁ, সমস্ত অঙ্ক তো আসলে ক্লাসে করানো সম্ভব না, এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। এবারে এই উপাংশের আরেকটা ব্যবহার দেখো, এটা দড়ি দিয়ে নৌকা টানা বা নৌকার গুণ টানা, দ্যাট ইজ ভেরি সিম্পল এই কনসেপ্টটি। আচ্ছা, কিন্তু এখানে ওজনটা আমরা এখানে বিবেচনা করব না, এটা পানির উপরে আছে, এখানে আমরা বলকে বিভাজিত করে আমরা এটা ব্যাখ্যা করব। নৌকার গুণ টানা বা দড়ি দিয়ে নৌকা টানা, আগেকার যুগে কিন্তু প্রাচীন যুগে এগুলো ছিল। আগেকার যুগে তো আসলে এত মেশিন চালিত নৌকা ছিল না, এত যন্ত্রপাতি তোমার ছিল না। আগেকার যুগে কিন্তু মানুষের এত আর্থিকভাবে সচ্ছল ছিল না, ফলে তারা কিন্তু মালামাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়ার জন্য তারা কিন্তু, আর এত সড়ক পথ ছিল না, এত হাইওয়ে ছিল না কিন্তু তোমরা যেটা দেখছো। ফলে মানুষ কিন্তু আগে যোগাযোগের অন্যতম মাধ্যমই ছিল তোমার নদীপথ। তো সেই নদী পথে মালামাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়ার জন্য তারা এরা নৌকায় এই এক প্রান্তে এখানে দড়ি বেঁধে তীর থেকে নৌকা টেনে নিয়ে যেত। এটাকে বলা হচ্ছে নৌকার গুণ টানা। গুণ মানে দড়ি, গুণ মানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দড়ি। তো এই যে নৌকায় দড়ি বেঁধে যে টেনে নিয়ে যাওয়া, সেটাকে বলা হয় নৌকার গুণ টানা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাষা, নৌকার গুণ টানা। আর এখানে একজন মাঝি বৈঠা নিয়ে বসে থাকে, কেন থাকে তার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। দেখো, এখন এইটা একটা তীর, নিচের দিকে এই প্রান্তের দিকে একটা তীর থাকবে, এটা তো সমান্তরাল, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে দুইটা তীর, দুই পাশের দুইটা তীর। তো এক তীর থেকে এখান থেকে একজন মাঝি এখানে দড়ি বেঁধে এখানে এফ বলে তাকে টেনে নিয়ে যাচ্ছে।
সেটাকে দেখো আমি একটু ভেক্টর বিভাজন এখানে ব্যাখ্যা করেছি। দেখো এই যে এফ বলে টেনে নিয়ে যাচ্ছে, সে নৌকাটা যাবে ডান দিকে, তাহলে গতির দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করবে সেটা। আচ্ছা তাহলে বলো তো এই গতির দিক বরাবর তথা নদীর পানি যেটা আছে পানি বরাবর আনুভূমিক বরাবর যে উপাংশ সেটা কত হবে এফ কস থিটা, আর উলম্ব বরাবর যেটা তৈরি হবে এটা এফ সাইন থিটা। বলো তো এফ কস থিটা কোন দিকে কাজ করছে? আনুভূমিক বরাবর। তাহলে আনুভূমিক এই এফ কস থিটার কারণে নৌকাটা কি হবে সামনের দিকে যাবে, আর এফ সাইন থিটার কারণে নৌকাটা কোন দিকে যাবে বলো তো? এফ সাইন থিটার কারণে নৌকাটা যাবে পাড়ের দিকে। এফ সাইন থিটা দেখো কোন দিকে কাজ করছে, তীরের দিকে। এই যে তীরের দিকে যাবে, তার মানে নৌকা তীরের দিকে গেলে যে তীরের সাথে সংঘর্ষ হবে, ফলে নৌকা তার সামনের দিকে যাবে না। এই মাঝিটা এই বইটা নিয়ে বসে থাকে এই জন্যই যে তোমার এই যে তীরের দিকে যে এফ সাইন থিটা বল এই তীরের দিকে তৈরি হচ্ছে, এই মাঝি বইটা দিয়ে হাল ধরে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, যেন সমমানের একটা বল বিপরীত তীরের দিকে এই তীরের দিকে প্রযুক্ত হয়। ফলে এই এফ সাইন থিটার বিপরীত দিকে মাঝি যে বইটা দিয়ে বল প্রয়োগ করবে, সেই দুইটা বল যখন সমান হবে তখন এফ সাইন থিটার এই বইটা দিয়ে যে বলটা প্রযুক্ত হলে এটা এই নিচের তীরের দিকে কাজ করবে। এই দুইটা বল একে অপরকে কি করবে? ভ্যানিশ করে দেবে, ক্যান্সেল করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে। দুটার মান সমান হলে একটা থেকে আরেকটা মাইনাস হয়ে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এফ সাইন থিটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এফ সাইন থিটা নিষ্ক্রিয় হলে এফ কস থিটা বলের কারণে কি হবে? নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে দড়িতে নৌকার গুণটান। আচ্ছা বলো তো দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ঘটনা কি হবে? নৌকার গতি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? এটা একটা প্রশ্ন হয়। দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে মানুষ কি এখান থেকে টানবে না আর একটু সামনে গিয়ে টানতে হবে তাকে? আর একটু সামনে গেলে এই অ্যাঙ্গেল কি এই থিটাই থাকবে? ধরো সেটা আগে 30 ডিগ্রি ছিল, এখন কি 30 ডিগ্রি থাকবে না আর অ্যাঙ্গেল কমে যাবে? কমে যাবে। আচ্ছা অ্যাঙ্গেল কমে যাবে গেলে চিত্র থেকে বলো, একটু ব্যাখ্যা দাও। কমে গেলে এফ কস থিটার মান কি হবে? এফ কনস্ট্যান্ট, এটা কমে গেল, বেড়ে যাবে স্যার, বেড়ে যাবে স্যার। কস থিটার মান বৃদ্ধি পাবে, তার মানে এফ কস থিটার মান বৃদ্ধি পাবে, এফ সাইন থিটার মান কমে যাবে। তাহলে এফ কস থিটার মান যত বৃদ্ধি পাবে নৌকার গতিও তত কি হবে? বৃদ্ধি পাবে। এই আজকে সময় শেষ হয়ে গেছে, আর 2 সেকেন্ড সময় আছে। তো এইটুকুই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর তোমরা সবাই প্রত্যেকটা ক্লাস করতে হবে, তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হচ্ছে, তোমাদের অনেকের অ্যাটেন্ডেন্স ভালো নাই। তো আজকে এইটুকুই থাক, সবাই ভালো থেকো এবং পরে